সকল ছাত্রছাত্রীকে প্রথমেই জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা জানো আজ সমগ্র বিশ্বই কোভিড-19 মহামারীতে আক্রান্ত। সবাইকেই বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে। এরই মাঝে আমাদের পড়াশুনোকে কীভাবে চালিয়ে যাওয়া যায় তারই অঙ্গ হিসাবে আজ আমরা যে অধ্যায়টি পড়ব বা যে অধ্যায়টি সম্পর্কে আমি আলোচনা করব তার নাম হচ্ছে দ্রবণ। তোমরা জানো দ্রবণ হলো দুই বা ততোধিক কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সমসত্ব মিশ্রণ, যার প্রতিটি উপাদানের আপেক্ষিক পরিমাণকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা যায়। অর্থাৎ দ্রবণের মধ্যে তোমাদের এটা মোটামুটি ধারণা রয়েছে, দ্রাব এবং দ্রাবক দুটোই থাকবে। দ্রাব এবং দ্রাবকের ভৌত অবস্থার উপর ভিত্তি করে দ্রবণকে কতগুলো ভাগে ভাগ করা হয়। যেমন দ্রাব গ্যাসীয়, দ্রাবকও গ্যাসীয়, যেমন দুটো গ্যাসের মিশ্রণ। দ্রাব গ্যাস, দ্রাবক তরল। যেমন জলের মধ্যে তুমি হাইড্রোজেন ক্লোরাইড দ্রবীভূত করছো। দ্রাব গ্যাস, দ্রাবক কঠিন। যেমন প্ল্যাটিনাম, প্যালাডিয়াম প্রভৃতি ধাতুর উপর হাইড্রোজেন গ্যাস এর অন্তর্ধিতি। দ্রাব তরল, দ্রাবক গ্যাস। যেমন জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু, তোমরা জানো এরকম একটি উদাহরণ হবে। দ্রাব তরল, দ্রাবক ও তরল। ধরো জল এবং ইথানলের মিশ্রণ তৈরি করছো, এমন একটি উদাহরণ তোমরা বলতে পারো। দ্রাব তরল, দ্রাবক কঠিন। যেমন তোমরা পারদ সংকর বা অ্যামালগাম বানাচ্ছ, যেখানে দ্রাবকটিকে কঠিন না হয় আর দ্রাবটি সাধারণত তরল থাকে। যেমন সোডিয়াম অ্যামালগাম, পটাশিয়াম অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক মার্কারি, এগুলো। দ্রাব কঠিন, দ্রাবক তরল। যেমন মনে করো জলের মধ্যে তুমি সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করছো, জলের মধ্যে যে কোনো লবণই দ্রবীভূত করছো বা চিনি দ্রবীভূত করছো, ইত্যাদি অনেক কিছুই বলা যেতে পারে। দ্রাব কঠিন, দ্রাবক কঠিন। যেমন ধাতু সংকর, যেমন পিতল, কাঁসা ইত্যাদি ইত্যাদি যতগুলো ধাতু সংকর রয়েছে সবই এর মধ্যে পড়বে। এবার আমরা তরলে দ্রবীভূত কঠিন পদার্থের দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে পড়ব। অনেকগুলো পদ্ধতি রয়েছে, যেমন শতকরা মাত্রা, নর্মালিটি, মোলারিটি, মোলালিটি, মোল ভগ্নাংশ, পিপিএম। তো আমি বোর্ডে এগুলো লিখে ফেলেছি। একদম প্রথমেই দেখো শতকরা মাত্রা, তারপরে দেখো নর্মালিটি, ওটাকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়। মোলারিটি, এটাকে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয়। এবং ফর্মালিটি, মোলালিটি, এটাকে ছোট হাতের এম দিয়ে লিখে ছোট হাতের এম দিয়ে। মোল ভগ্নাংশ ক্যাপিটাল এক্স দিয়ে প্রকাশ করা হয়। এবং পিপিএম, পার্টস পার মিলিয়ন। একদম প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শতকরা মাত্রা। শতকরা মাত্রা এটি ভলিউম বাই ভলিউম হতে পারে, ওয়েট বাই ভলিউম হতে পারে, অথবা ওয়েট বাই ওয়েট হতে পারে। ভলিউম বাই ভলিউম আয়তন ভিত্তিক, মানে দ্রাবের আয়তন ভাগ দ্রবণের আয়তন গুণন 100। ওয়েট বাই ভলিউম দ্রাবের ওজন দ্রবণের আয়তন গুণন 100। ওয়েট বাই ওয়েট দ্রাবের ওজন ভাগ দ্রবণের ওজন গুণন 100। এগুলো বের করা খুব সহজ। একদম প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোলারিটি।
এটিকে ক্যাপিটাল এম দিয়ে লেখা হয়। মোলারিটি সমান সমান, আচ্ছা প্রথমে জেনে নিই মোলারিটি মানেটা কি। মোলারিটি মানে 1 লিটার বা 1000 ml দ্রবণে যত গ্রাম মোল পরিমাণ দ্রবীভূত হয় তাকেই বলা হয় ওই দ্রবণের মোলারিটি। মোলারিটির একটি ফর্মুলা আমরা এক্ষেত্রে মনে রাখার চেষ্টা করব। মোলারিটি M সমান সমান W2/M2 গুণন 1000 ভাগ V, যেখানে W2 সমান সমান দ্রাবের ওজন, M2 দ্রাবের আণবিক ওজন, V দ্রবণের আয়তন, মিলিলিটার এ। অর্থাৎ তোমাদের কোনো একটি গাণিতিক সমস্যা সমাধান করতে গিয়ে বা কোনো একটি প্রশ্নে যদি দ্রবণের আয়তন লিটারে দেওয়া থাকে, তো তোমরা এটাকে মিলিলিটারে রূপান্তর করে নিয়ে তবে এই ফর্মুলায় সেটিকে বসাবে। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি আমি, মোলারিটিতে যেহেতু এখানে ভি বা আয়তন রয়েছে, তাই মোলারিটি কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল। পরে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে নর্মালিটি। এটিকে ক্যাপিটাল এন দিয়ে লেখা হয়। নর্মালিটি মানে 1 লিটার বা 1000 ml দ্রবণে দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তাকে বলা হয় নর্মালিটি। নর্মালিটির ফর্মুলাটা একটু দেখে নিই আমরা। নর্মালিটি ক্যাপিটাল এন সমান সমান W2 গুণন 1000 ভাগ ই গুণন ভি। আচ্ছা, আগের মতোই আমি বলছি, W2 সমান সমান দ্রাবের ওজন, ই সমান সমান তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার তোমরা বেশিরভাগ লবণের ক্ষেত্রে, কিছু কিছু ব্যতিক্রম আছে, বেশিরভাগ লবণের ক্ষেত্রে এই তুল্যাঙ্ক ভার তোমরা আণবিক ওজন ভাগ ক্যাটায়নের সংখ্যা গুণন ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের সংখ্যা গুণন ক্যাটায়নের চার্জ M2 বাই ক্যাটায়নের সংখ্যা গুণন ক্যাটায়নের চার্জকে আমি x দিয়ে লিখলাম। এই ফর্মুলাতে তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারো। বেশিরভাগ লবণের ক্ষেত্রে, তুল্যাঙ্ক ভারের ক্ষেত্রেও একটা জিনিস একটু খেয়াল করো, নর্মালিটি নির্ণয়ের ক্ষেত্রেও যেহেতু ভি রয়েছে, ভিটা কি? আচ্ছা, ভিটা আগের মতোই। ভি হচ্ছে দ্রবণের আয়তন, একই মিলিলিটার এ। তো এখানেও যেহেতু তোমাদের দ্রবণ রয়েছে, দ্রবণের আয়তন রয়েছে, তো এটিও কিন্তু উষ্ণতার উপর নির্ভর করবে। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোলালিটি। মোলালিটি হলো 1000 গ্রাম দ্রাবকে দ্রাবের যত গ্রাম অণু দ্রবীভূত হয় সেই গ্রাম অণু সংখ্যাকে মোলালিটি বলা হয়। আমাদের এই মোলালিটি সম্পর্কে অনেকটাই জানতে হবে। মোলালিটিকে ছোট হাতের এম দিয়ে লেখা হয়। আমি একটু লিখে নিচ্ছি, মোলালিটি ছোট হাতের এম দিয়ে লেখা হয়। মোলালিটি ছোট হাতের এম সমান সমান W2/M2 গুণন 1000 ভাগ W1। আচ্ছা, এখানে W2 সমান সমান আগের মতোই দ্রাবের ওজন গ্রাম
দ্রাবের ওজনটা গ্রামে প্রকাশ করবে। M2 দ্রাবের আণবিক ওজন, এটিকেও তোমরা গ্রামে লিখবে। W1 এটি হচ্ছে দ্রাবকের ওজন গ্রামে। মোলালিটির ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করো যে এখানে আয়তন সম্পর্কিত কোনো টার্ম কিন্তু নেই, অর্থাৎ মোলালিটি কিন্তু উষ্ণতার উপর নির্ভর করবে না। আচ্ছা, এরপর আমি পরবর্তীতে যে অংশটি আলোচনা করব সেটি হচ্ছে মোল ভগ্নাংশ। এটিকে ক্যাপিটাল এক্স দিয়ে লেখা হয়। তো তোমরা জানো কোনো দ্রবণে কোনো উপাদানের মোল সংখ্যাকে দ্রবণে উপস্থিত সকল উপাদানগুলির মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফলটি তোমরা পাবে সেই ভাগফলটি হলো মোল ভগ্নাংশ। যেমন একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। মনে করো কোনো দ্রবণে একটি উপাদান A, এটি রয়েছে N1 মোল, B আরেকটি উপাদান, এটি রয়েছে N2 মোল। আচ্ছা, এবার এই মোল সংখ্যাগুলো কেমন করে বার করবে? A একটি উপাদান, তার N1 মোল রয়েছে আমি বললাম। এই মোল সংখ্যাটা কেমন করে বার করতে হয়? মোল সংখ্যা বার করার পদ্ধতি হলো ওজন ভাগ আণবিক ওজন। W/M এভাবে মাথায় রাখতে পারো। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, ধরো বলা হলো 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কত মোল? N1 কত মোল সেটা বের করে নিতে হবে। বার করার পদ্ধতিটা কি? ওজন হচ্ছে 88 ভাগ আণবিক ওজন, কার্বন ডাই অক্সাইডের আণবিক ওজন হলো 44, অর্থাৎ 2 মোল। ঠিক একই রকম ভাবে বি এর ক্ষেত্রেও আমরা একইভাবে বের করতে পারি। মানে মোল সংখ্যাটা বের করার পদ্ধতি হলো ওজন ভাগ আণবিক ওজন। তো সেখানে আমি যেরকম এখানে এ আর বি দুটো উপাদানের কথা বলেছি, সেখানে আরো অনেক বেশি উপাদান থাকতে পারে, সি, ডি, ই, এফ, এরকম অনেক উপাদান থাকতে পারে। মনে করো সি, এটি রয়েছে N3 মোল, ডি আরেকটি উপাদান, এটি রয়েছে N4 মোল। তাহলে মোল ভগ্নাংশ x সমান সমান হবে, এবার মোল ভগ্নাংশ কার? মোল ভগ্নাংশ মানে একটা ভগ্নাংশ সংখ্যা, সোজা কথায় একটা ভগ্নাংশ সংখ্যা। ধরো মূল ভগ্নাংশ আমরা এর বার করতে চাই, তার মানে এর মূল ভগ্নাংশ, এর অর্থ যে মোট মোলের মধ্যে এ কত ভগ্নাংশ রয়েছে। যেমন এর মূল ভগ্নাংশ, এর মোল সংখ্যা হলো N1, আর মোট মোল সংখ্যা হলো N1 প্লাস N2 প্লাস N3 প্লাস N4, N1 প্লাস N2 প্লাস N3 প্লাস N4। অর্থাৎ এর মূল ভগ্নাংশ বের করতে গেলে এর মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ঠিক তেমনি যদি আমরা বি এর মোল ভগ্নাংশ বার করতে চাই, তাহলে বি এর মোল সংখ্যা নেব। বি এর মোল সংখ্যা কত? N2। তাহলে N2 কে আমরা মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করব। মোট মোল সংখ্যা কত? N1 প্লাস N2 প্লাস N3 প্লাস N4, N1 প্লাস N2 প্লাস N3 প্লাস N4। একই রকম ভাবে যদি আমরা সি এর মোল সংখ্যা বার করতে চাই, মোল ভগ্নাংশ বার করতে চাই,
ঠিক একই রকমভাবে তাহলে সি এর মোল সংখ্যা নেব N3 বাই মোট N1 প্লাস N2 প্লাস N3 প্লাস N4। ডি এর মোল ভগ্নাংশ বার করতে চাইলে ডি এর মোল সংখ্যাটা নেব, নিয়ে তাকে মোট মোল দিয়ে ভাগ করব, N1 প্লাস N2 প্লাস N3 প্লাস N4। মানে এটা এক ধরনের ভগ্নাংশ সংখ্যা যেটাকে মূল ভগ্নাংশ বলা হয়। আর এখানে যেহেতু দুটো মূল সংখ্যার অনুপাত এটিও কিন্তু উষ্ণতার উপর নির্ভর করবে না। আবার একটা জিনিস একটু খেয়াল করো, যদি আমরা প্রত্যেকের মূল ভগ্নাংশকে যোগ করে দিই, অর্থাৎ XA প্লাস XB প্লাস XC প্লাস XD করি, সেটা সমান 1 আসবে। এবার ppm বা পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়নের সংজ্ঞাতে তোমরা বলতে পারো কোনো দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে, 10 লক্ষ ভাগ সেটা আয়তনও হতে পারে, ওজনেরও হতে পারে, কোনো দ্রাবের যত ভাগ ওজন দ্রবীভূত থাকে সেই ওজন নির্দেশক সংখ্যাকে ওই দ্রাবের ppm বলা হয়। তো ppm কে আমরা ওয়েট বাই ওয়েট, ওজন বাই ওজন এভাবেও প্রকাশ করতে পারি, ppm কে আমরা ওজন ভাগ আয়তন এভাবেও প্রকাশ করতে পারি। তো ppm কে যদি আমি ওয়েট বাই ওয়েট এর রেসপেক্টে প্রকাশ করি, তাহলে ppm ওয়েট বাই ওয়েট এর রেসপেক্টে, অর্থাৎ দ্রাবের ওজন তুমি গ্রামে প্রকাশ করছো, দ্রবণের ওজন গুণন 10 লক্ষ 10⁶। আবার ppm কে আমি ওয়েট বাই ভলিউম এভাবেও প্রকাশ করতে পারি, অর্থাৎ দ্রাবের প্রথমে W আছে, W মানে ওজন, আর দ্রাবের ওজন, তারপরে V আছে, V হলো দ্রবণের V মানে আয়তন গুণন 10⁶। একটা জিনিস একটু তোমাদের মনে করাতে চাই যে আমরা দুটো জিনিস পড়েছি, একটা নর্মালিটি, একটা মোলারিটি। সেই নর্মালিটি এবং মোলারিটির মধ্যে একটি সম্পর্ক রয়েছে। তাহলে নর্মালিটি এবং মোলারিটি এর সম্পর্ক, নর্মালিটি সমান সমান x গুণন মোলারিটি। এবার আমরা তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা সম্পর্কে পড়ব। প্রথমেই বলে রাখি দ্রাব্যতার সংজ্ঞা। তোমরা জানো দ্রাব্যতা হলো স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রাব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তাকে উক্ত উষ্ণতায় ওই পরিমাণ নির্দিষ্ট দ্রাবকে দ্রাব পদার্থটির দ্রাব্যতা বলা হয়। দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে। তরলে দ্রবীভূত কোনো গ্যাসের দ্রাব্যতাকে দ্রাব্যতা গুণাঙ্ক বা সলিবিলিটি কোএফিসিয়েন্ট এবং অবশোষণ গুণাঙ্ক বা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট এর মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে আমি আলোচনা করছি তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা। তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা যে যে বিষয়ের উপর নির্ভর করে। প্রভাবকারী বিষয় সমূহ। প্রথমটি হচ্ছে তরল এবং গ্যাসের প্রকৃতি। যেসব গ্যাসকে সহজে তরলায়িত করা যায় না, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি, তাদের আন্তরাণবিক আকর্ষণ বলের মান অনেক কম হয়। এর ফলে
এই সব গ্যাসের অণু ও তরল দ্রাবকের অণুর মধ্যে আকর্ষণ বলও কম হয় এবং বিভিন্ন তরল দ্রাবকে গ্যাসগুলির দ্রবীভবনের মাত্রাও কমে যায়। যেসব গ্যাসকে অপেক্ষাকৃত সহজে তরলায়িত করা যায়, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদি, বিভিন্ন তরল দ্রাবকে তাদের দ্রবীভবনের মাত্রা অপেক্ষাকৃত বেশি হয়, কারণ এক্ষেত্রে গ্যাসের অণু এবং তরল দ্রাবকের অণুর মধ্যে আকর্ষণ বলও অনেক বেশি হয়। যেসব গ্যাস তরল দ্রাবকে আয়নিত হয় তাদের দ্রবীভবনের মাত্রা সাধারণত অনেক বেশি হয়, যেমন HCl গ্যাস জলের মধ্যে প্রচুর মাত্রায় দ্রবীভূত হয়। তাহলে প্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম, তরলে গ্যাসের দ্রাব্যতা, প্রথমটি হচ্ছে তরল এবং গ্যাসের প্রকৃতি। তাহলে 1 নম্বর তরল ও গ্যাসের প্রকৃতি, এটি নিয়ে আলোচনা করলাম। 2 নম্বর হলো উষ্ণতার প্রভাব। কোন তরলে গ্যাসের দ্রাব্যতা, এই বিক্রিয়াটি তাপদায়ী বিক্রিয়া, অর্থাৎ লা শাতেলের নীতি অনুযায়ী যদি আমরা সাম্যাবস্থায় থাকা এই বিক্রিয়াটি তাপমাত্রা হ্রাস করি তবে বিক্রিয়াটি সম্মুখবর্তী হবে। গ্যাস প্লাস তরল দ্রাবক, আমি এখানে দ্রবণ বললাম, ডেল্টা এইচ নেগেটিভ। এরপরে 3 নম্বর যে প্রভাবকারী বিষয়সমূহ মধ্যে যে 3 নম্বর যেটা পড়বে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চাপের প্রভাব। সাধারণত চাপ বৃদ্ধি করলে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়, তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা বৃদ্ধি পায়, আবার চাপ হ্রাস করলে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা হ্রাস পায়। এই সংক্রান্ত এই তরলে গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাব সংক্রান্ত হেনরির একটি সূত্র রয়েছে। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক হেনরির সূত্রটি কি। হেনরির সূত্র, এই সূত্রে বলা হলো স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। অর্থাৎ গাণিতিকভাবে আমি যদি লিখি x proportional to p, এই সমীকরণটি তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। একটু বলি, x proportional to p, এটাকে আমি অন্যভাবেও লিখতে পারি p proportional to x, বা p সমান একটি সমানুপাতিক ধ্রুবক, এটিকে kh দিয়ে লেখা হয় গুণন x, যেখানে x হচ্ছে তরলের ভেতর যে গ্যাসটি দ্রবীভূত আছে তার মোল ভগ্নাংশ। তরলে দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশ। kh এটি হচ্ছে হেনরির ধ্রুবক,
আর পি এটি হচ্ছে সেই তরলের সঙ্গে সাম্যাবস্থায় যে গ্যাসটি রয়েছে সেই গ্যাসের আংশিক চাপ। তরলের সঙ্গে সাম্যাবস্থায় থাকা গ্যাসের আংশিক চাপ। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে যে কেইচ দেখতে পাচ্ছ অর্থাৎ হেনরি ধ্রুবক, এর মান গ্যাস এবং তরল দ্রাবকের প্রকৃতি এবং উষ্ণতার উপর নির্ভর করে। অর্থাৎ যে গ্যাসটা দ্রবীভূত করছো তার প্রকৃতি এবং যে তরল দ্রাবকের মধ্যে সেই গ্যাসটা দ্রবীভূত করছো তার প্রকৃতি এবং উষ্ণতার উপর নির্ভর করে। একটি ডায়াগ্রাম এর মাধ্যমে আমি এই অংশটি তোমাদেরকে আরেকবার বোঝাতে চাই। একটু খেয়াল করে দেখো, ধরো আমি একটি বদ্ধ পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে তরল রয়েছে, এটি হচ্ছে তরল। এখানে গ্যাস রয়েছে, এটি হচ্ছে তরল। এবার সেই তরলের মধ্যে কিছুটা গ্যাস দ্রবীভূত হবে। সেই তরলের মধ্যে যে গ্যাসটি দ্রবীভূত হয়েছে তার মোল ভগ্নাংশ হচ্ছে হলো এক্স। আর এখানে যে গ্যাসটি রয়েছে যখন এটি সাম্যাবস্থায় থাকবে তার আংশিক চাপ সেটি হচ্ছে পি। তাহলে আমরা এই তরলের একটা জিনিস বুঝলাম আমরা, সেটা হচ্ছে হেনরির সূত্রের ক্ষেত্রে দুটো অংশ রয়েছে, দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে তরলের ওপরের অংশ, তাহলে এই পিটা হচ্ছে হলো এই তরলের ওপরে যে গ্যাসটা রয়েছে সেটা, আর এই এক্সটা হচ্ছে হলো তরলের ভেতরে যে পরিমাণ গ্যাস দ্রবীভূত রয়েছে তার মোল ভগ্নাংশ। অর্থাৎ এই এক্সটা হচ্ছে সেই তরলের ভেতরে যে গ্যাসগুলো দ্রবীভূত রয়েছে সেই গ্যাসগুলোর মোল ভগ্নাংশ হচ্ছে হলো এক্স। তার মানে এখানে গ্যাস দু জায়গায় আছে, একটা হচ্ছে তরলের ভেতরে দ্রবীভূত গ্যাস, সেটার মোল ভগ্নাংশ হচ্ছে এক্স। আবার তরলের ওপরে এর সঙ্গে সাম্যাবস্থায় যে গ্যাসটি রয়েছে তার আংশিক চাপ হচ্ছে হলো ছোট হাতের পি। তাহলে এই উপরের গ্যাসের ক্ষেত্রে এই ছোট হাতের পি, এই উপরের গ্যাসের ক্ষেত্রে তোমরা যে ফর্মুলাটি ব্যবহার করতে পারো যে সেই পি বা গ্যাসের আংশিক চাপ সমান সমান গ্যাসের মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। তাহলে এই মোল ভগ্নাংশ কিন্তু এখানে যে মোল ভগ্নাংশটা লিখলাম সেই মোল ভগ্নাংশটা কিন্তু তরলের উপর যে গ্যাসটা রয়েছে তার মোল ভগ্নাংশ। তাহলে এই ক্যাপিটাল এক্স তরলের উপরে থাকা তরলের উপরে সাম্যাবস্থায় থাকা গ্যাসের মোল ভগ্নাংশ, আর এই পিটা হচ্ছে হলো গ্যাসের মোট চাপ, মোট টোটাল চাপ। তাহলে একটু দেখো এই ফর্মুলাটাকে আমরা একটু এক্সটেন্ড করতে পারি। সেটা হচ্ছে যেহেতু এই ছোট হাতের পিটা হচ্ছে
তরলের উপরে থাকা গ্যাসের অংশ, তাই এক্ষেত্রে আমি ক্যাপিটাল এক্স গুণন ক্যাপিটাল পি লিখতে পারি সমান সমান কে এইচ গুণন ছোট হাতের এক্স। তাহলে এখানে এই কথাটা কিন্তু মাথায় রাখবে, এই এক্সটি হচ্ছে তরলের ওপরে থাকা গ্যাসের মোল ভগ্নাংশ, আর এটাও ওই গ্যাসেরই মোল ভগ্নাংশ, কিন্তু এটা হচ্ছে তরলের মধ্যে দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশ, আর এটা হচ্ছে তরলের উপরে থাকা গ্যাসের মোট চাপ। এই আমি যেটা বলতে চাই, এই মোল ভগ্নাংশ আর এই মোল ভগ্নাংশ কিন্তু এক জিনিস না। এটা হচ্ছে তরলের উপরে থাকা গ্যাসের মোল ভগ্নাংশ, আর এই মোল ভগ্নাংশটা হচ্ছে তরলের মধ্যে দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশ। এখানে যদি আমরা তরলে যে পরিমাণ গ্যাস দ্রবীভূত হয়েছে তার যদি মোলার গাঢ়ত্ব নিই, তাহলে সমীকরণটা একটু পরিবর্তিত হতে পারে। তাহলে মোলার গাঢ়ত্ব নিলে সমীকরণটি পরিবর্তিত হয়ে হবে ক্যাপিটাল সি সমান সমান কে এইচ গুণন ক্যাপিটাল স্মল পি, যেখানে সিটা হচ্ছে হলো তরলে যে পরিমাণ গ্যাস দ্রবীভূত হচ্ছে তার মোলার গাঢ়ত্ব। আচ্ছা, এবার একটা জিনিস একটু খেয়াল করো, তোমরা প্রথম যে সমীকরণটা পেয়েছিলে হেনরির সূত্র, প্রথম যে হেনরির সূত্রের সমীকরণটি পেয়েছিলে, সেই সূত্রটি হলো পি সমান সমান কে এইচ গুণন এক্স। আমি আরেকবার মনে করাচ্ছি, এটা হচ্ছে তরলের উপরের ঘটনা, তরলের উপরে যে গ্যাসটা রয়েছে তার ঘটনা, আর এই অংশটা হচ্ছে তরলের মধ্যে যে গ্যাসটা রয়েছে বা তরলের ভিতরের ঘটনা। এটা তো তোমরা দেখতে পাচ্ছ কে এইচ সমান সমান পি বাই এক্স। পি মানে আংশিক চাপ, এক্স মানে হচ্ছে মোল ভগ্নাংশ। এবার মোল ভগ্নাংশের তো কোনো একক হয় না, তার মানে কে এইচ এর একক হচ্ছে হলো আংশিক চাপের একক বা চাপের একক। তোমার চাপের যে একক হয় অ্যাটমসফিয়ার, টর, বার, এগুলো একক হবে। এবার আমরা একটু কে এইচ সম্পর্কে জানবো, অর্থাৎ কে এইচ এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। কে এইচ এর বৈশিষ্ট্য সমূহ। প্রথম কথা হচ্ছে কে এইচ এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন ধরো নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস, তো নাইট্রোজেন এবং অক্সিজেনের গ্যাসের ক্ষেত্রে কে এইচ এর মান বিভিন্ন হবে, কে এইচ এর মান তো এক হবে না, আলাদা আলাদা হবে। কে এইচ এর মান তাহলে এক নম্বর হচ্ছে হলো তরলের ভিতর যে গ্যাসটি দ্রবীভূত করতে চাইছো সেই গ্যাসের প্রকৃতি, গ্যাসের প্রকৃতি তার উপর নির্ভর করবে। যেমন নাইট্রোজেন এবং অক্সিজেনের কথা আমি বললাম, নাইট্রোজেন এবং অক্সিজেন বা অন্য যে কোনো গ্যাসই নাও না কেন, কার্বন ডাইঅক্সাইড নাও না কেন, সবার ক্ষেত্রে কে এইচ এর মানটা আলাদা আলাদা হবে। মানে তরলের মধ্যে যে গ্যাসটা দ্রবীভূত করতে চাইছো সেই গ্যাসের প্রকৃতিটা তোমার আলাদা হলে কে এইচ এর মানও আলাদা আলাদা হবে। দু নম্বর হচ্ছে হলো তরলের প্রকৃতি। তো তুমি যে গ্যাসটা দ্রবীভূত করতে চাইছো, ধরো নাইট্রোজেন গ্যাস দ্রবীভূত করতে চাইছো, সেটা জলে দ্রবীভূত করতে চাইছো না বেনজিনের মধ্যে দ্রবীভূত করতে চাইছো নাকি কেরোসিনের মধ্যে দ্রবীভূত করতে চাইছো, সেই তরলের প্রকৃতির উপরও কে এইচ এর মান নির্ভর করবে। যদি দুটি গ্যাসের আংশিক চাপ একই হয় তবে স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট তরল দ্রাবকে যে গ্যাসের কে এইচ এর মান বেশি হবে তার দ্রাব্যতার মান কম হবে। আচ্ছা, এইটার অর্থটা কি? তাহলে একটু সমীকরণটা দেখি, পি সমান সমান কে এইচ গুণন এক্স।
তো এটা হচ্ছে হলো আংশিক চাপ, এটা হচ্ছে হলো তরলের ভেতর যে গ্যাসটা রয়েছে তার মোল ভগ্নাংশ। তোমরা একটা জিনিস তো স্পষ্টভাবে বুঝে নাও যে এই যে তরলের ভেতর যে গ্যাসটা রয়েছে তার মোল ভগ্নাংশ এটা যদি বেশি হয়, তার মানে কি তরলের ভেতর বেশি পরিমাণ গ্যাস দ্রবীভূত আছে, তার মানে কি গ্যাসের দ্রাব্যতা বেশি, তাই তো? তার মানে এটা মানে সহজ কথায় এই 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 ছোট হাতের এক্সটা দেখে আমরা সহজ কথায় বুঝতে পারবো যে ওই তরলের ভেতর গ্যাসের দ্রাব্যতাটা বেশি না কম। তো যদি দুটো গ্যাস নিই আমি, ধরো একটা গ্যাস হচ্ছে নাইট্রোজেন, একটা গ্যাস হচ্ছে অক্সিজেন, তো দুজনেরই মনে করো আংশিক চাপটা সমান, এরও যে আংশিক চাপ এরও আংশিক চাপ সমান, কিন্তু দুজনের তো KH এর ভ্যালুটা আলাদা আলাদা হবে। তাহলে এখানে KH গুণন x লিখেছি, তাহলে এখানে কি আমি আরেকটা ভ্যালু লিখবো KH ড্যাশ গুণন, এবার দেখো তার দ্রাব্যতাটাও আলাদা হবে x ড্যাশ, এই দুটো ভ্যালু সমান। এবার একটু খেয়াল করো, সুতরাং আমি কি লিখতে পারি KH গুণন x সমান সমান KH ড্যাশ ড্যাশ গুণন x ড্যাশ, সুতরাং x বাই x ড্যাশ সমান সমান KH ড্যাশ বাই KH। এবার দেখো যে কথাটা আমি তোমাদের বললাম যে গ্যাসের KH এর মান বেশি হবে, যে গ্যাসের KH এর মান বেশি হবে, ধরো যে অক্সিজেন গ্যাসটা রয়েছে তার KH এর মানটা বেশি, তাহলে KH এর মান অক্সিজেনের বেশি, তাহলে অক্সিজেনের ধরো অক্সিজেনের ক্ষেত্রে KH ড্যাশ, তাহলে KH ড্যাশের মানটা বেশি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে KH ড্যাশের মানটা বেশি, তার মানে এটা বড়। তাহলে যদি KH ড্যাশ মানে এটা কার ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে গ্রেটার দ্যান KH হয়, তাহলে অক্সিজেনের KH ড্যাশের মানটা নাইট্রোজেনের KH থেকে বড়, বেশি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা বড় এটা ছোট, তার মানে এটা গ্রেটার দ্যান 1 হবে, KH ড্যাশ বাই KH টা গ্রেটার দ্যান 1 হবে, সুতরাং x বাই x ড্যাশ গ্রেটার দ্যান 1, সুতরাং x গ্রেটার দ্যান x ড্যাশ। একটু খেয়াল করো, আমি এইমাত্র বললাম অক্সিজেনের KH ড্যাশ বেশি, নাইট্রোজেনের KH কম, তাহলে পরে দেখো নাইট্রোজেনের কম কিন্তু দেখো দ্রাব্যতা x গ্রেটার দ্যান x ড্যাশ হচ্ছে, x ড্যাশটা কার ছিল, অক্সিজেনের ছিল। এখানে দেখো উল্টো, KH ড্যাশ গ্রেটার দ্যান KH, অক্সিজেন এর KH ড্যাশের ভ্যালুটা নাইট্রোজেনের KH এর থেকে বড়, কিন্তু দেখো এখানে আসছে উল্টো, সেটা হচ্ছে হলো নাইট্রোজেনের দ্রাব্যতা সেটা গ্রেটার দেন অক্সিজেনের দ্রাব্যতা। এর পরবর্তী যে ফ্যাক্টরের উপর KH এর মানটা নির্ভর করবে সেটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতা বৃদ্ধিতে KH এর মান বৃদ্ধি পায়। এখানে কতগুলো কথা বলে রাখি, হেনরির সূত্রে কতগুলো সীমাবদ্ধতা রয়েছে। তরল দ্রাবকে কোনো গ্যাস যদি অধিক মাত্রায় দ্রবীভূত হয় তবে কিন্তু হেনরির সূত্র প্রযোজ্য হবে না, যেমন জলের মধ্যে অ্যামোনিয়া গ্যাস। তরল দ্রাবকে কোনো গ্যাস যদি বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয় তাহলেও কিন্তু হেনরির সূত্র প্রযোজ্য হবে না। তরল দ্রাবকের মধ্যে কোনো গ্যাস দ্রবীভূত হওয়ার পর যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করে তবেও কিন্তু হেনরির সূত্র প্রযোজ্য হবে না। গ্যাসের চাপ মানে তরলের ভেতর যে গ্যাসটা দ্রবীভূত করতে চাইছো সেই গ্যাসের চাপ যদি খুব বেশি বা খুব কম হয় তবেও কিন্তু হেনরির সূত্রটি প্রযোজ্য হবে না। হেনরির সূত্রের সাহায্যে কতগুলি ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আমরা।
হেনরির সূত্রের প্রয়োগে ঘটনাবলীর ব্যাখ্যা। সোডা ওয়াটার এর বুদবুদ। তো তোমরা জানো সোডা ওয়াটারের বোতলের ছিপিটি খুললে বুদবুদ সৃষ্টি হয়। তাই এই ঘটনাটাও কিন্তু আমরা হেনরির সূত্রের সাহায্যে খুব সহজেই ব্যাখ্যা দিতে পারি। দেখো, তো আমি এরকম একটা ছবি আঁকছি সোডা ওয়াটারের বোতল। তো এর মধ্যে দেখো, তোমরা জানো সেই সোডা ওয়াটারের বোতলের মধ্যে প্রচণ্ড চাপে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করে রাখা হয়। তাহলে যখন চাপ বেশি, তাহলে তরলের উপর চাপ, সেই চাপটা বেশি, তখন এই তরলের ভেতর যে কার্বন ডাইঅক্সাইড আছে, সেই কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা মানে এক্স, যেটাকে আমরা এক্স বলছিলাম মোল ভগ্নাংশ, সেই দ্রাব্যতাটাও বেশি। কিন্তু যখনই আমি এই ছিপিটা খুলে দেব, তখন কি হবে, এই চাপটা বাইরের বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যাবে। অর্থাৎ এই চাপটা কমে যাবে, চাপ কমে যাবে। যখনই চাপ কমে যাবে, তখন কি হবে, যে ভেতরে যে কার্বন ডাইঅক্সাইডটা রয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতাও কমে যাবে। ফলে যদি দ্রাব্যতা কমে যায়, তাহলে অতিরিক্ত যে কার্বন ডাইঅক্সাইড এখানে দ্রবীভূত রয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা বুদবুদ আকারে বেরিয়ে আসবে। পরবর্তীতে এই হেনরির সূত্রের সাহায্যে আমরা আরেকটি ঘটনা ব্যাখ্যা দিতে পারি। সেটি হচ্ছে, ডুবুরিরা আগে ওরা যে স্বয়ং সম্পূর্ণ শ্বাসযন্ত্র নিয়ে সমুদ্রের নিচে যেত, তো সে সময় একটা সমস্যা হতো। তো আগে যে স্বয়ং সম্পূর্ণ শ্বাসযন্ত্রগুলোর মধ্যে বা সিলিন্ডারগুলোর মধ্যে প্রচণ্ড চাপে বায়ুমণ্ডলের বায়ুটাকে রাখা থাকতো। তো বায়ুমণ্ডলের বায়ুতে তোমরা জানো অক্সিজেনও রয়েছে, কার্বন ডাইঅক্সাইডও রয়েছে, আবার নাইট্রোজেন গ্যাসও রয়েছে। সাধারণভাবে যখন আমরা বায়ুমণ্ডলীয় চাপের মধ্যে থাকি, তখন আমাদের শরীরের রক্তে নাইট্রোজেনের দ্রাব্যতা খুব কম, কারণ নাইট্রোজেনের অণুগুলির মধ্যে আকর্ষণ বল কম। কিন্তু যখন একটু ভাবো, এই সিলিন্ডারটি নিয়ে যখন একজন ডুবুরি সমুদ্রের অনেক নিচে সেই ডুবুরিটি অনেক নিচে চলে গেছে। তো এই অবস্থায় কি হচ্ছে, এই অবস্থায় সেই ডুবুরির শরীরের উপর জলের চাপ পড়ছে, রক্তের উপর চাপ পড়ছে, অর্থাৎ রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে। সেই বর্ধিত রক্তচাপে এই সিলিন্ডারের বায়ুর ভেতরে থাকা যে নাইট্রোজেন গ্যাস রয়েছে, সেই নাইট্রোজেন গ্যাসেরও কিন্তু দ্রাব্যতা বৃদ্ধি পায়। ফলে রক্তের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন দ্রবীভূত হয়ে যায়। এবার খেয়াল করো সমস্যাটা কি হয়, যখন এই ডুবুরি ধীরে ধীরে সমুদ্রের জলের উপরিতলে দিকে উঠে আসতে থাকবে, তখন কি হবে, তার শরীরের উপর জলের চাপ কমতে থাকবে, রক্তের চাপ কমবে, সেই রক্তের দ্রবীভূত নাইট্রোজেন গ্যাসের দ্রাব্যতা কমবে। ফলে আগে থেকে যে নাইট্রোজেন গ্যাসটা দ্রবীভূত ছিল, সেই নাইট্রোজেন গ্যাসটা কি হবে, বুদবুদ আকারে বের হয়ে আসবে, এবং রক্তনালীর ভেতরে সেই নাইট্রোজেন গ্যাসগুলো জমা হয়ে রক্তনালীর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে, রক্তনালী ফেটে যেতে পারে, সে ডুবুরির মৃত্যু হতে পারে। এটাকে ডিপ্রেশন সিকনেস বলা হয় অনেক সময়। তো বর্তমানে যে ডুবুরিরা সমুদ্রের নিচে যায়, তারা সিলিন্ডারের মধ্যে বায়ু ভরে নিয়ে যায় না, তারা 20% অক্সিজেন এবং 80% হিলিয়াম গ্যাসের মিশ্রণটাকে নিয়ে যায়।